আমির হামজার মতন মানুষেরাই জামাত করে, কিন্তু ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জামাতের নেতা মুফতি আমির হামজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে রাশেদ খান। রাশেদ খানকে গণদোলাই দিচ্ছে জনগণ মিলে। সন্ত্রাসী হামলায় আহত হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ভাঙচুর করা হয় গাড়ি। সন্ধ্যায় 10 থেকে 12 জন মোটরসাইকেলে এসে হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কর্মীরা। জড়িতদের বিচার দাবি করেছেন তারা। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। প্রথম দফায় আমার উপর হামলা হয়, আমার আঙ্গুল ভেঙে গিয়েছে। এবার প্রকাশ্যে গণধুলাইয়ের মুখে গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খান ভাষণ দিতে গেলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে অপমানও করা হয় তাকে। এর মধ্যে জামাত বিএনপি এনসিপি কঠিন হাতাহাতি মারামারি, কঠিন বিপদের মুখে বিএনপি সরকার। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই। আমার আসনে আমি প্রধানমন্ত্রী, এখানে কোনো ভুং ভাং চলবে না। নিজের এলাকায় দাঁড়িয়ে একদম সরাসরি একটা হুঙ্কার দিয়েই জামাতে ইসলাম পুরনো রাজনীতির পুরো হিসেব নিকেশ বদলে দিয়েছেন তরুণ সংসদ সদস্য মাওলানা আমির হামজা। মুফতি আমির হামজার মতো মানুষই জামাত ইসলাম করে এবং কোনো ভালো মানুষ জামাত ইসলাম করতে পারে না, জামাত শিবির করতে পারে না, এমনটাই কিন্তু বক্তব্য দিয়েছে বর্তমান সরকার তারেক রহমানের উপদেষ্টা রাশেদ খান। শুধুমাত্র তাই নয়, এই রাশেদ খান কিন্তু আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ যে সময় ক্ষমতায় ছিল তখন কিন্তু সে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, আওয়ামী লীগের দালালি করেছে এবং আওয়ামী লীগকে সবসময় সাপোর্ট করেছে। শুধুমাত্র তাই নয়, এই রাশেদ খান কিন্তু শেখ হাসিনাকে মমতা মা পর্যন্ত দাবি করেছে। কিন্তু এখন যখন বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি সাপোর্ট করা শুরু করে দিয়েছে এবং বিএনপির হয়ে কিন্তু এই এনসিপির যে নেতা কর্মীরা আছে, জামাত ইসলামের যে নেতা কর্মীরা আছে, তাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। যে কারণেই কিন্তু এখন এই রাশেদ খান এই বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে এবং তাদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে কিন্তু এদেশের মানুষের রসাতলের মুখে পড়ে গিয়েছে এবং এদেশের মানুষের টোপের মুখে পড়ে গিয়েছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই রাশেদ খান এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে এবং জামাত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার কারণে এই দেশের মানুষের রসাতলের মুখে পড়েছে এবং টোকের মুখে পড়েছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই বিএনপির সরকার তারেক রহমানের উপদেষ্টা রাশেদ খান এই এনসিপি এবং জামাত ইসলামের বিরুদ্ধে কি বিতর্কিত মন্তব্য করেছে, যে কারণে এই দেশের মানুষের রসাতলের মুখে পড়েছে এবং টোকের মুখে পড়েছে, সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। কোনো ভুংভাং চলবে না, একটি বাক্য, কিন্তু এই একটি হুঙ্কারই যেন ঐতিহ্যবাহী ও শান্তশিষ্ট ভাবমূর্তি দল জামায়াতে ইসলামীর গতানুগতিক সংসদীয় রাজনীতির চেনাছক সম্পূর্ণ বদলে দিয়েছে। আমরা সাধারণত জামায়াতের সংসদ সদস্য বা নেতাদের যে ইমেজ দেখে অভ্যস্ত, বিনয়ী আমলাদের অফিসে গিয়ে ফুলের তোড়া দেওয়া কিংবা কোনো ঝামেলায় পড়লে মার খেয়ে নীরবে সহ্য করে আসার নীতি, সেই পুরনো সমীকরণকে এক ঝটকায় কুড়িয়ে দিয়েছেন তরুণ ও প্রভাবশালী সংসদ সদস্য মাওলানা আমির হামজা। ইদানিং তার পলিটিক্যাল স্ট্যান্ড এবং আগ্রাসী অ্যাপ্রোচ রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন উত্তাপ ছড়িয়েছে। জামায়াতের এমপিদের কাছ থেকে জনগণ ও তাদের সমর্থকেরা বাস্তবে যে ধরনের সাহসী নেতৃত্ব দেখতে দেখতে আকুল ছিল, ঠিক সেই নতুন ধারার পাওয়ার পলিটিক্সই দেখিয়ে যাচ্ছেন আমির হামজা। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতিতে এই নজিরবিহীন শক্তি প্রদর্শন ও আমলাতন্ত্রকে চাপে রাখার খেলা কি এক নতুন যুগের সূচনা, নাকি রাজপথের প্রতিপক্ষ ও প্রশাসনের সাথে তার এই সংঘাতময় অবস্থান নতুন কোনো বড় ধরনের রাজনৈতিক বিস্ফোরণ তৈরি করতে যাচ্ছে? ঘটনাটির গভীরে যাওয়া যাক। গতকালের সেই বহুল আলোচিত সংঘাতের দৃশ্যপটটি কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না।
সারাদিন নিজ এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে তাদের অভিযোগ জমা নিয়ে বিকেলে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন এমপি আমির হামজা, ঠিক তখনই খবর আসে প্রতিমধ্যে উৎপেতে আছে প্রতিপক্ষরূপী বিএনপি এবং গণ অধিকার পরিষদের সশস্ত্র ক্যাডার। আমির হামজা চাইলে হঠকারী সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তিনি অতি উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে ডেকে আনেন এবং নিজের অফিসিয়াল সিকিউরিটি নিশ্চিত করেন। তিনি নিজে আগ বাড়িয়ে প্রতিপক্ষকে উস্কানি দিতে যান, কিন্তু রাজনীতিতে ধৈর্যেরও যে একটা সীমা থাকে সে সংজ্ঞাই সেদিন বদলে গেল। থানার ওসির সামনেই গণ অধিকার ও বিএনপির ক্যাডাররা আমির হামজার গাড়িতে আচমকা হামলা চালিয়ে বসে। এতটা সহনশীলতা দেখানোর পরও যখন সরকারি গাড়ি ও প্রতিনিধির উপর আঘাত এলো, তখন জামায়াতের কর্মী ও সাধারণ জনগণ আর হাত গুটিয়ে বসে থাকেনি। শুরু হলো রাজপথের রক্তক্ষয়ী প্রতিরোধ সংঘাত। জামায়াতের দীর্ঘদিনের নীতি ছিল আক্রমণের শিকার হলেও পিছু হটে আসা কিংবা নীরবে সাইড কেটে চলে যাওয়া, কিন্তু আমির হামজা সেদিন স্পষ্ট করে দিলেন তিনি মার খেয়ে নীরব থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না। তার সরাসরি নেতৃত্বে তৈরি হলো এমন এক অদম্য প্রতিরোধ যা দেখে হামলাকারী বিএনপি ও গণ অধিকার পরিষদের ক্যাডাররা রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হলো। সংঘর্ষে জামায়াতের 8 জন নেতাকর্মী আহত হলেন আর গণ অধিকারের 2 জন, কিন্তু রাজনৈতিক বার্তার দিক থেকে প্রতিপক্ষকে সেদিন এক চুলো ছাড় দেওয়া হয়নি। সংঘাত শেষে বাড়ি ফিরে কিন্তু আমির হামজা চুপচাপ বসে থাকেননি। বাড়ি গিয়ে তিনি পুরো ঘটনার সত্যতা তুলে ধরে অত্যন্ত প্রাঞ্জল ও দূরদর্শী এক ভিডিও বার্তা দিলেন সাধারণ জনগণকে। আর রাতের আধার নামতেই এক রক্ত গরম করা ক্ষমতার শো, পেছনে শখানেক কর্মী সমর্থকদের ব্যাকিং নিয়ে একেবারে এক সত্যিকারের রাজকীয় পাওয়ার লিডারের ভাবগাম্ভীর্য নিয়ে তিনি থানায় গিয়ে পৌঁছলেন। হামলাকারীদের স্পষ্ট শনাক্ত করে রাতেই দায়ের করলেন মামলা। অন দ্য স্পট এমন তাৎক্ষণিক ও প্রতিরোধী রাজনৈতিক স্ট্যান্ড জামাত সমর্থকরা যেটিকে এতদিন ধরে মিস করছিল সেটাই প্র্যাকটিক্যালি করে দেখালেন আমির হামজা। তবে শুধু রাজপথের সংঘাতই নয়, আমির হামজার এই আগ্রাসী ও বাস্তবমুখী রাজনীতি ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ উন্নয়ন কর্মকাণ্ড। গত কয়েকদিনে তার রাজনৈতিক কার্যক্রম লক্ষ্য করলে যে কেউ চমকে উঠতে বাধ্য। কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তিনি দেখলেন মাঠে জলাবদ্ধতা বা পানি জমে আছে। সাধারণ এমপিরা যেখানে ফিতা কেটে বা আশ্বাস দিয়ে চলে যান, আমির হামজা সেখানে অন্য ধাতুরে গড়া। বা এখানে কোনো খোঁজ খবর আছে আপনাদের অফিসারদের? কি সমস্যা হয়েছে স্যার? তিনি অন দ্য স্পট দাঁড়িয়েই মেজাজ হারিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলেন। দায়িত্বহীনতার জন্য কড়া ও তীব্র ভাষায় জবাবদিহি চেয়ে ইমিডিয়েটলি সমস্যার সমাধানের ডেডলাইন বেঁধে দিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কোনো নির্মাণ ত্রুটি বা ভাঙাচোরা রাস্তা তার চোখে পড়ে, গাড়ি থামিয়ে সাথে সাথে ইঞ্জিনিয়ারকে কল দিয়ে টেবিল গরম করা প্রেসার ক্রিয়েট করছেন। একেই বলে সত্যিকারের পলিটিক্যাল প্রেসার অ্যান্ড অ্যাপ্রোচ। একজন জামায়াতের এমপি এমনই হবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? আমলাতন্ত্র বা জেলা প্রশাসনের সাথে জামায়াতের এমপিদের সম্পর্ক এবং কথা বলার ধরন। ইতিপূর্বে ঐতিহ্যগতভাবে জামায়াতের অধিকাংশ সংসদ সদস্যকে দেখা যেত উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনো কিংবা জেলা প্রশাসকের অফিসে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে ফুলের তোড়া উপহার দিয়ে ছবি তুলছেন। সেই ছবি আবার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজ বা পার্সোনাল অ্যাকাউন্টে শেয়ার করছেন। কিন্তু আমির হামজা তিনি সম্পূর্ণ ভিন্ন গ্রহের রাজনীতিক। পুরো দলের মধ্যে একমাত্র তাকেই দেখা গেছে ইউনোর মুখোমুখি দাঁড়িয়ে শক্ত ও জোর গলায় কথা বলতে, ডিসির বিরুদ্ধে কথা বলতে, এমনকি জেলা প্রশাসক তার বিরুদ্ধে মামলাও করেছেন। পয়েন্ট অফ অর্ডারে প্রশাসনিক ভাবগাম্ভীর্য বজায় রেখে ইউনো ডিসিকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছেন ক্ষমতার আসল উৎস জনগণ এবং তাদের নির্বাচিত প্রতিনিধি, কোনো আমলা নয়, কোনো ইউনো ডিসি নয়। যেখানে অন্য জামায়াত এমপিরা তোড়া নিয়ে হাতজোড় করে দাঁড়িয়ে থাকে, সেখানে আমির হামজা ইউনোকে কথার উপরে রাখেন এবং প্রশাসনিক ক্ষমতার তোয়াক্কা না করে জনপ্রতিনিধিত্বের অধিকার আদায় করে নেন। আর এ কারণেই তিনি প্রকাশ্যে হুঙ্কার দিতে পারেন, আমার আসনে আমি প্রধানমন্ত্রী, এখানে কোনো ভুংভাং চলবে না। বিশ্লেষকরা বলছেন আমির হামজার এই রাজনৈতিক কৌশল জামায়াতে ইসলামীর জন্য এক বড় ধরনের আই ওপেনার বা চোখ খুলে দেওয়ার মতো শিক্ষা। দর্শক, বিএনপির উপদেষ্টা রাশেদ খান কিন্তু যে হিসাবে বক্তব্য দিয়ে যাচ্ছে এবং এই এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে এবং জামাত ইসলামের বিরুদ্ধে, বিশেষ করে মুফতি আমির হামজার বিরুদ্ধে যেরকম বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে, সে কারণে কিন্তু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনা জট তুলে দিচ্ছে। কারণ এই রাশেদ খান কিন্তু এখন এটা বলেছে যে এই মুফতি আমির হামজার মতো মানুষই জামাত ইসলাম করতে পারে এবং কোনো ভালো মানুষই জামাত ইসলাম করে না, এবং
জামাত শিবির করে না, যে কারণে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু এই বিষয়টা নিয়ে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে এবং এই রাশেদ খানের উপরে কিন্তু এই দেশের মানুষ একেবারে ক্ষেপে গিয়েছে, যে কারণে কিন্তু এই রাশেদ খান এই দেশের মানুষের টোপের মুখে পড়ে গিয়েছে, রসাতলের মুখে পড়েছে এবং প্রকাশ্যে কিন্তু এই রাশেদ খানকে কিন্তু প্রচুর মারধর করেছে এই দেশের জনগণ। শুধুমাত্র তাই নয়, এই রাশেদ খান কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাফাই গাইতো, আওয়ামী লীগের হয়ে কাজ করতো এবং আওয়ামী লীগের কথা মতোই সবসময় চলতো। শুধুমাত্র তাই নয়, এই রাশেদ খান এই আওয়ামী লীগের যে সরকার ছিল শেখ হাসিনা তাকে মমতা বোন মা বলে পর্যন্ত দাবি করেছে, কিন্তু এই বিএনপি ক্ষমতা আসার পরে কিন্তু তার পাকনা গজিয়েছে, যে কারণে সে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে। কিন্তু এতদিন পর্যন্ত এই রাশেদ খান যদিও ছাড় পেয়ে যায়, কিন্তু এখন এই দেশের মানুষ কিন্তু একেবারেই গরম হয়ে গিয়েছে এবং রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং এই দেশের সরকারের কাছে দাবি করতেছে যে এই রাশেদ খানকে যদি ক্ষমতা থেকে না পদত্যাগ করানো হয় এবং ক্ষমতার চেয়ার কেড়ে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই দেশের সরকার কিন্তু খুবই বিপদের মুখে পড়ে যেতে পারে। কিন্তু এই দেশের জনগণ যেটা বলতেছে একেবারে ঠিক বলতেছে, কারণ এই বিএনপির পতনের জন্য কিন্তু রাশেদ খানের মতোই কিন্তু কিছু নেতা কর্মী থাকলেই যথেষ্ট। সে কারণেই এই বিএনপির সরকার কিন্তু ঘোষণা করেছে যে এই বিষয়টা নিয়ে খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হবে। তো দর্শক, এই রাশেদ খানের বিরুদ্ধে রাশেদ খান যে এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে এবং জামাতের বিরুদ্ধে এবং এনসিবির বিরুদ্ধে যেরকম বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে, এই বিষয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকে ভিডিও পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।